অ্যাবাউট পিপল চ্যানেলে আপনাদের স্বাগত। শুরুতেই একটা অনুরোধ করছি, ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন। কথা দিচ্ছি ভালো লাগবেই লাগবে। রাজনীতিতে সভ্য, শিক্ষিত, সচেতন মানুষের একান্ত প্রয়োজন। কারণ রাজনৈতিক সংগঠনগুলি গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে শাসন ক্ষমতায় পৌঁছে যায় সংখ্যাগরিষ্ঠ মানুষের মতদানকে ভিত্তি করে। উন্নয়নশীল দেশ বা অনুন্নত দেশ যেহেতু সংখ্যাগরিষ্ঠ মানুষদের একটা বিরাট অংশ রাজনৈতিক সচেতন হতে পারেন না, ফলে সভ্য, শিক্ষিত, সচেতন রাজনৈতিক ব্যক্তিত্বরা যদি অধিক সংখ্যায় রাজনীতিতে অংশ নিতে না পারেন, তাহলে উন্নয়নশীল আর অনুন্নত দেশের মানুষদের দুর্গতির সীমা থাকে না। যেমন ধরুন, আমাদের দেশ এই ভারতে এত যে দুরবস্থার শিকার হতে হচ্ছে মানুষকে প্রতিনিয়ত, তার মূলে রয়েছে অশিক্ষা আর অসচেতনতা। রাজনৈতিক দল এবং দলগুলির নেতৃত্ব কোন আদর্শ নীতির দ্বারা পরিচালিত হচ্ছে সেটা সাধারণ মানুষের পক্ষে বোঝা খুব কষ্টকর। কারণ সাধারণ মানুষ এতটাই সহজ সরল এবং জীবনের চাহিদাও খুব একটা বেশি নয়, ফলে তারা তাদের জীবনবোধ দিয়ে বুঝতেই পারেন না কোন রাজনৈতিক দল এবং নেতৃত্ব কেমন কেমন আচরণ করছে, এবং সংখ্যাগরিষ্ঠের দ্বারা নির্বাচিত হওয়ার পূর্বে তারা যে যে বক্তব্য মানুষের সামনে তুলে ধরছেন তা আদৌ কোনো পরিসংখ্যানকে মাধ্যম করে করছে কি না, এসব সাধারণ মানুষের একেবারেই বোঝেন না। সাধারণ মানুষ সহজেই বিশ্বাস করে নেন যে রাজনৈতিক দলটি যা বলছে তা ঠিক, এবং মতদান সেই দলের পক্ষে করেই ফেলেন। যখন বোঝেন তখন তো আর কিছুই করার থাকে না, সেই 5 বছর অপেক্ষা করা ছাড়া। শুনুন এ প্রসঙ্গে সিপিআইএম নেতা তাপস সিনহার বক্তব্য। এদেশের সবচেয়ে বড় মিথ্যাবাদী লোকটার নাম, যারা ইউটিউবাররা রেকর্ড করছেন আমার কথাটা পাঠিয়ে দিন পুলিশের কাছে। এদেশের সবচেয়ে বড় মিথ্যাবাদী লোকটার নাম নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী। হিম্মত থাকলে বিজেপির লোকরা গিয়ে মামলা করুন, হিম্মত থাকলে মামলা করুন। কেন বলুন দেখি? আমাদের কাছে যে প্রমাণ আছে, 2014 সালে পাটনাতে এইরকম একটা জনসভায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী বলেছিলেন, নওজওয়ান ভাইও आपका क्या मांग है, नौजवान हमारा दिल का धड़कन है। এইরকম কোণে আপনাদের মতো দাঁড়িয়ে থাকা, মোবাইলে রেকর্ডিং করতে থাকা যুবরা চিৎকার করে বলল, রোজগার চাই, রোজগার চাইয়ে। नरेंद्र मोदी बोले, ये तो मेरा मन का बात है। सत्ता में आने का 1 साल का अंदर, साल में 2 करोड़ बेरोजगार नौजवान को रोजगार मिलेगा। चिटिंगबाज मिथ्याबादी नरेंद्र मोदी, তুমি ক্ষমতায় আসার পরে 14 কোটির কাজ নিয়ে নিয়েছো। তুমি 2 কোটি বেকারের চাকরি দেবে বলেছিলে, 9 বছরে 18 কোটির চাকরি হলে এই তমলুকে, এই পূর্ব মেদিনীপুরে, এই পশ্চিম বাংলার পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে কেন্দ্রীয় সরকারের দপ্তরে আমরা চাকরি পেতাম। তার মানে বিজেপির তরফ থেকে 2014 সালে সাধারণ মানুষকে ঠিক কথা বলেনি, কিন্তু সাধারণ মানুষ বিজেপির পক্ষে মতদানের পূর্বে কখনো ভেবে দেখেছে কোথায় কোন দপ্তরে চাকরির পদ কত আছে বা থাকা সম্ভব? এসব পরিসংখ্যান সাধারণ মানুষের নলেজে থাকা সম্ভব? নাকি সাধারণ মানুষ এসব ভাবতে পারেন? 5 বছর পর বিজেপিকে মানুষের দরবারে আবার আসতে হয়েছে, পুনরায় মানুষকে নতুন করে ভাবনায় মোটিভেটেড করতে হয়েছে। প্লাস কি বলেছিলেন আর কি করেছেন সেসব মানুষ যখন কিছুটা হলেও বুঝে ফেলেছেন, তখন নতুন করে মানুষকে বোঝাতে হয়েছে হিন্দু খাতরে মে হ্যায়। একটা অদ্ভুত ব্যাপার এখানে রয়েছে, বিজেপি করছে রাজনীতি, ধর্মনীতি নিয়ে ভাবার কথা রাজনৈতিক নেতাদের নয়। বিজেপি খুব ভালো করে জানে যে রাজনীতি যখন ধর্মের রক্ষাকর্তা হয়ে যায়, তখন সেই রাজনীতি হয়ে দাঁড়ায় সাম্প্রদায়িক রাজনীতি। কারণ ধর্মনিরপেক্ষতা রক্ষা করার শপথ নিয়ে শুধু হিন্দু ধর্মের পৃষ্ঠপোষকতা করা কেন? তাছাড়া ভারতে হিন্দু ধর্মের হয়ে কথা বলার কোনো হিন্দু ধার্মিক মানুষ নেই। রাজনৈতিক নেতাদের প্রজা পালনের কর্তব্য বলে শুধুই হিন্দু ধর্মের কথা বলা কেন? তাছাড়া প্রায় 700 বছর এই দেশটা মুসলিম শাসকের অধীনে থেকেও কোনোদিন হিন্দু ধর্ম খাতরে পড়ল না, অথচ মাত্র 5 বছরের জন্য বিজেপি ক্ষমতায় এসে হিন্দু ধর্মের বিপদ দেখতে আরম্ভ করলো। কোন ঐতিহাসিক কখনোই মুসলিম শাসনাধীন ভারতে হিন্দুদের
আলাদা করে বিপদের কথা বলেননি, বরং ঐতিহাসিকরা মোগল সাম্রাজ্যের পতনের জন্য যেমন মোগল সম্রাট ঔরঙ্গজেবকে অনেকটাই দাবি করেছেন, ঠিক একই রকমভাবে ঐতিহাসিকরা বলেছেন যে মোগল সম্রাট আকবর সব ধর্মের মানুষ যাতে আরও ভালো থাকতে পারে তার জন্য দ্বীন ইলাহি নামে একটি নতুন ধর্মের প্রবর্তন করেছিলেন আকবর। ঐতিহাসিকরা বলেছেন সম্রাট আকবর একথা সহজেই বুঝতে পেরেছিলেন যে হিন্দু প্রধান ভারতে সাম্রাজ্য চালাতে গেলে নতুন দিশায় ভারতকে পরিচালিত করতে হবে, এটা সম্রাট আকবর ভালোই জানতেন। তাহলে সেই 700 বছরে হিন্দুরা খাত্রেমে ছিল না, তো আধুনিককালে 2014 থেকে 2019 মাত্র 5 বছরেই হিন্দু ধর্মকে খাত্রেমে ফেললো কে বা কারা? এ প্রসঙ্গে সিপিআইএম নেতা তাপস সিনহার গুরুত্বপূর্ণ কথা শুনব। নরেন্দ্র মোদী কথা রাখেনি। উনি কি বললেন যে আমি কথা দিয়েছিলাম রাম মন্দির তৈরি করে দেব, আমি 24 জানুয়ারিতে রাম মন্দির তৈরি করব। ওটা তোমার কাজ নয় নরেন্দ্র দাস দামোদর মোদী। আমাদের দেশে 3,37,00,000 মন্দির আছে, 26 লাখ মসজিদ আছে। মন্দির মসজিদ গির্জা গুরুদুয়ারা তৈরি করাটা সরকারের কাজ না। আমাদের দেশ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। হিন্দুরা মন্দিরে যাবেন, ভগবানকে ডাকবেন, মুসলমানরা মসজিদে যাবেন, আল্লাহকে ডাকবেন, খ্রিস্টানরা গির্জায় যাবেন, যিশুকে ডাকবেন, শিখরা গুরুদ্বারে যাবেন, তারা তার আরাধ্য দেবতাকে ডাকবেন। আমার তমলুকে তাম্রলিপ্ত বর্গ ভীমার মন্দির আছে, দক্ষিণেশ্বরে কালী মন্দির আছে, কালীঘাটে কালী মন্দির আছে, আপনি সোমনাথে যান শিবের মন্দির দেখতে পাবেন। আপনি সারা ভারতবর্ষে কোটি কোটি মন্দির আছে, কোনো মন্দির তৈরির জন্য সরকার লাগে না। হযরতবাল মসজিদ আছে, জামা মসজিদ আছে, কোনো মসজিদ তৈরির জন্য সরকার লাগে না। গোল্ডেন টেম্পল আছে, গুরুদ্বারা তৈরির জন্য সরকার লাগে না, গির্জা তৈরির জন্য সরকার লাগে না। সরকারের কাজ মন্দির তৈরি না। আর যখন আবার দেখুন, এখানেই শেষ নয়, রাজনৈতিক নেতারা কিভাবে ভোটের রাজনীতি করবার পর উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা কথা ছড়িয়ে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে মানুষকে দিগ্ভ্রান্ত করে ছাড়ছে। মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, বারবার এই কথাটা বলছেন বিজেপি নেতারা, এবং সেখান থেকে আমরা নিজেরাও ফ্যাক্ট চেক করতে গেছিলাম, এবং সেই ফ্যাক্ট চেক করে আমরা দেখেছি যেখানে যেখানে জঙ্গি তৈরির ঘটনা তারা বলছেন সেখানে আদতে কোনো জঙ্গি নেই এবং আদতে কোনো মাদ্রাসাও নেই। দেখা যাচ্ছে যে সংবাদ মাধ্যমে যে মাদ্রাসাগুলোকে বারবার লক্ষ্য করে দেখানো হচ্ছে সেখানে ভুল মাদ্রাসার ছবি দেখানো হয়েছে সংবাদ মাধ্যমে, বা ভুল নামকরণ করা হয়েছে। বারবার বিজেপি দাবি করছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হচ্ছে, মুসলমান যুবকেরা জঙ্গি। কিন্তু আমরা মুর্শিদাবাদের ঘটনা দেখলাম, রেল লাইনে নাশকতা করতে গিয়ে ধরা পড়লেন 2 হিন্দু যুবক। একদম পাশাপাশি আমরা অন্যরকম ঘটনা দেখছি যে পাসপোর্ট জাল করতে গিয়ে পাসপোর্ট জালের মাস্টার মাইন্ড হিসেবে ধরা পড়লেন 2 হিন্দু যুবক। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সংবাদ মাধ্যমে তাদেরকে জঙ্গি তো একবারও বলা হচ্ছে না। সংবাদ মাধ্যমে তখন নাশকতার জন্য ধরা পড়লেন, আটক হয়েছেন, এই কথা বলা হচ্ছে। মুসলমান শব্দতেই জঙ্গি শব্দটা উঠে আসছে কেন? সবটাই নির্বাচন। মানে মুসলিমের জুজু যদি তোমাকে না দেখায় তাহলে তো হিন্দুরাকে ভোট দেবে না। কারণ আজকে পর্যন্ত পশ্চিমবাংলায় 2014 সালের পরে যেভাবে বিজেপির উত্থান হয়েছে, 19 সাল 24 সালেও কিছুটা ওদের ভোট কমেছে, কিছুটা সংখ্যা কমেছে, কিন্তু তারপরেও একটা বিরোধী শক্তি হিসেবে যেভাবে ওরা দাঁড়িয়ে আছে, মানুষ ওদেরকে কোনোদিনও কোনো মানে মানুষের জন্য কোনো মিছিল করতে দেখেনি। মানুষ কোনোদিনও ওদেরকে তার প্রয়োজনে কোনোদিনও তাদেরকে পাশে দেখতে পায়নি। কিন্তু কিছু তো একটা করতে হবে, নাহলে তো হবে না। সবটাই তো ক্ষমতা দখলের লড়াই। ফলে তার জন্যই যত ক্ষমতা দখলের লড়াইটা বাড়বে ততই মাদ্রাসার ভেতরে জঙ্গি খুঁজে পাবে। সেখানে মাদ্রাসা না থাকুক, এবং প্রিন্ট এবং মিডিয়া হচ্ছে এখানে একটা বড় ভূমিকা পালন করছে। এবং আমাদের মনে হয় শুধুমাত্র রাজনৈতিক দল নয়, মিডিয়ার বিরুদ্ধেও হচ্ছে গিয়ে মানুষকে মানে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা হচ্ছে 1 ঘন্টার একটা এমন একটা ওই মুড়ি চপ খাওয়ার মতন একটা মানে কোনোদিন হচ্ছে একটু রোল হচ্ছে, কোনোদিন চাউমিন হচ্ছে, মানে এটাও কোথাও একটা মানুষকে বিভ্রান্ত করবার একটা প্রচেষ্টা শুরু হয়েছে, এবং তাতে মিডিয়া তাদের একদম মানে 100% হচ্ছে তাদেরকে সহযোগিতা করছে। ঘটনা দেখলাম গুজরাট বারবার কিন্তু সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে আসছে বিভিন্ন ধরনের ঘটনা। তার মধ্যে অন্যতম ঘটনা যে নার্সিং কাউন্সিল থেকে একজন মুসলমান যুবককে তার দাড়ি থাকার জন্য তাকে পরীক্ষায় বসতে দেওয়া হলো, তার পরীক্ষা বাতিল করে দেওয়া হলো। কি বলবেন? মানে দাঙ্গার সবথেকে বড় উদাহরণ তো গুজরাট আমাদের কাছে, এবং সেই গুজরাটের তখনকার যে মুখ্যমন্ত্রী ছিলেন তিনি আজকে রাজ্যের বা দেশের প্রধানমন্ত্রী। স্বাভাবিকভাবেই এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেওয়ার চেষ্টা হচ্ছে, এই যে দাড়ি আছে বলে তাকে হচ্ছে বার করে দেওয়া হচ্ছে। এবং শুধুমাত্র ওই ঘটনা না, তুমি সারা মানে ভারতবর্ষ জুড়ে তুমি যদি দেখো প্রত্যেক দিন হচ্ছে গিয়ে ঘটনা ঘটছে, এবং মানুষকে কোথাও একটা জুজু দেখানোর চেষ্টা করছে, মানে মানুষকে একটা জুজু দেখানোর চেষ্টা করছে, একটা মুসলিম 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 করে। মানে এইরকম একটা পরিবেশ আমাদের ভারতবর্ষে ছিল না। এই রবীন্দ্রনাথের ভারতবর্ষ, নজরুল ইসলামের যে ভারতবর্ষকে আমরা ছোটবেলা থেকে পড়েছি, আমরা আত্মস্থ করেছি ভারতবর্ষকে, আমাদের ইতিহাসকে, আমাদের বৈচিত্র্যকে, আজকে সেটাকে কোথাও একটা নষ্ট করে দেওয়ার প্রচেষ্টা করছে। তারই উদাহরণ হিসেবে গুজরাটের এই ঘটনা।
জঙ্গি অনুপ্রবেশ, পাসপোর্ট জাল, বারবার প্রশ্ন উঠছে এই প্রসঙ্গগুলোকে নিয়ে। পাসপোর্ট জালের ঘটনায় আমরা যেটা দেখতে পেলাম, বারবার কিন্তু জঙ্গির ঘটনা তো, জঙ্গি অনুপ্রবেশের ঘটনা তো আমরা সেটা দেখতে পেয়েছি। বারবার বিজেপি দাবি করছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হচ্ছে, মুসলমান যুবকেরা জঙ্গি। কিন্তু আমরা মুর্শিদাবাদের ঘটনা দেখলাম, রেল লাইনে নাশকতা করতে গিয়ে ধরা পড়লেন দুজন হিন্দু যুবক। একদম পাশাপাশি আমরা অন্যরকম ঘটনা দেখছি যে পাসপোর্ট জাল করতে গিয়ে পাসপোর্ট জালের মাস্টার মাইন্ড হিসেবে ধরা পড়লেন দুজন হিন্দু যুবক। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সংবাদ মাধ্যমে তাদেরকে জঙ্গি তো একবারও বলা হচ্ছে না। সংবাদ মাধ্যমে তখন নাশকতার জন্য ধরা পড়লেন, আটক হয়েছেন, এই কথা বলা হচ্ছে। মুসলমান শব্দটি জঙ্গি শব্দটা উঠে আসছে কেন? দেখো, আমাদের কথা হচ্ছে যে দোষ মানে যে দোষ করছে, যে নাশকতা করছে, যে হচ্ছে রেল লাইনে যা যা করছে, দোষটা দোষীকে দোষীর মতো করে দেখতে হবে। দোষীর যে চুরি করেছে সে চোর কখনো হিন্দু বা মুসলিম চোর হয় না। তোমার বাড়িতে চুরি করতে যাচ্ছে বলে সে, তুমি হিন্দু বলে তোমার থেকে কম টাকা চুরি করছে, আমি মুসলিম বলে হচ্ছে আমার থেকে বেশি টাকা চুরি করছে, ব্যাপারটা তো তা নয়। ফলে কোথাও একটাই ধর্মকে রাজনীতির সাথে মিলিয়ে দিয়ে আমাদের পশ্চিমবঙ্গ, আমাদের ভারতবর্ষের যে ঐতিহ্য, সেটাকে ওরা নষ্ট করবার চেষ্টা করছে। সেই কারণেই বারবার ওদেরকে জঙ্গি শব্দগুলোকে ব্যবহার করতে হচ্ছে, তার জন্যই ওদেরকে বারবার হিন্দু মুসলিম এই শব্দগুলোকে ওদেরকে ব্যবহার করতে হচ্ছে। সবটাই হচ্ছে মানুষকে ভাগ করো, মানুষকে হচ্ছে বিভেদ করো, মানুষের আমাদের যে ঐতিহ্য, আমাদের যে বিবিধের মাঝে যে মিলনের যে ইতিহাস, আমাদের এইটাকে কোথাও ভোলাবার চেষ্টা করছে। তার জন্য এবং প্রিন্ট মানে প্রেস মিডিয়াও বারবার সেগুলোকেই সামনের দিকে নিয়ে আসছে, মানুষকে একটা বিভ্রান্ত করবার চেষ্টা করছে এই সমস্ত ঘটনাকে সামনে রেখে। ধর্ম নিয়ে তৃণমূল কংগ্রেসের অবস্থান সম্পর্কে তাপস সিনহার বক্তব্য আবার শুনবো। সরকারের কাজ মন্দির তৈরি না, আর যখন নরেন্দ্র মোদী একটা মন্দিরের ঘোষণা করে দিলেন, আমাদের মুখ্যমন্ত্রী এদের দুজনের মাথাটা একটা সুতোয় বাঁধা, পুতুল নাচাচ্ছে। মোহন ভাগবত নাগপুরে বসে RSS এর হেডকোয়ার্টারে মোহন ভাগবত বলছে, মোদী আরে তুম রাম মন্দির বানাতা হ্যায় তো মমতা তুম দুর্গা হ্যায় না, ওকে দুর্গা বলে RSS অভিভূত করেছিল, তুমি একটা জগন্নাথ দেবের মন্দির করো। আরে এত ছোটবেলা থেকে বাবা ঠাকুর দাদা 14 পুরুষ পুরীতে গিয়ে জগন্নাথ মন্দির দেখছেন, জগন্নাথ দেবের দর্শন করছেন, অসুবিধাটা কোথায় হচ্ছে? যতীন নাকি আমাদের বাধা দিয়েছে নাকি যে বাংলার মানুষ জগন্নাথ দেখতে আসতে পারবে না? আরে সাধারণ মানুষ আরো কত কি যে বুঝতে পারেন না, নাকি ঠকে ঠকে এমন হতাশ হয়েছেন যে উদাসীন হয়ে গেছেন? এটা তো আমরা অনেকেই জানি যে সংখ্যাগরিষ্ঠ কোনো সম্প্রদায়ের মানুষদের নিজেদের ভালো চাইতে গেলে সংখ্যালঘিষ্ঠ সম্প্রদায়ের মানুষদের ভালো রাখার দায়িত্ব সংখ্যাগরিষ্ঠ মানুষদেরই নেওয়া উচিত। কারণ সংখ্যাগরিষ্ঠ মানুষদের আস্ফালনে সংখ্যাগরিষ্ঠ মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে তথাকথিত ছদ্মবেশ ধারণকারী কোনো সংখ্যালঘিষ্ঠ নেতা বা সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের কোনো রাজনৈতিক নেতার ছত্রছায় ভুল করে আশ্রয় নিয়ে নিজেদের বিপদ আরও বাড়াতে পারে। এ বিষয়ে CPIM পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কি বলছেন একটু শুনেই আবার সংক্ষেপে আলোচনায় ফিরছি। বাংলাদেশে ইসকন নিষিদ্ধের দাবিতে মামলা হয়েছে, আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই শুনানিতে মন্তব্য করেছে বাংলাদেশ হাইকোর্ট এবং সরকারের সতর্ক থাকা উচিত বাংলাদেশ হাইকোর্টের পর্যবেক্ষণ। হাইকোর্টের ব্যাপারে এখানে যখন কোনো হয় তুমি বলো বিচারাধীন ব্যাপারে বলতে নেই, আর অন্য দেশের উপরে বিচারাধীন বলতে হবে। এইটুকু আমরা জানি, বাংলাদেশে যা ঘটছে তাতে আমরা কেউই খুশি নই। আমরা প্রথম থেকে বলছিলাম যে ধর্মের সঙ্গে যদি রাজনীতি মেশানো হয়, সেটা বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, আফগানিস্তান হোক, ভারতে হোক, তাহলে ধর্মের মোহ যারা এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। আজকে বাংলাদেশ তার উদাহরণ, গত 30 বছর ধরে আফগানিস্তান তার উদাহরণ হয়েছে, আমরা রোহিঙ্গিয়া আক্রমণ দেখেছি। আর যখন এই ধরনের ধর্ম নিয়ে আকারও করে, এটাকে বলে সাংখ্যাধিক্যবাদ, যে যেখানে বেশি সংখ্যায় আছে তার আধিপত্য তৈরি হবে, এটাকে বলে মেজরিটেরিয়ানিজম। তাহলে পাকিস্তানে মুসলমান বেশি আছে, তাহলে সেখানে ইসলাম খাতরে মে হ্যায় বলে, তারপর হচ্ছে তোমার গিয়ে মুসলমানদের এক কাট্টা করে নিলে সেখানে যে তপশিলি আছে, যে আদিবাসী আছে, যে খ্রিস্টান আছে, যে শিখ আছে, যে হিন্দু আছে, তারপর আক্রমণ হবে। বাংলাদেশে এখন তাই হচ্ছে। তাহলে আমরা কি চাই? একটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা যেখানে শান্তি এবং সম্প্রীতি হবে। আমাদের রাজ্য যারা গণতন্ত্র এবং ধর্মপ্রথাকে শেষ করতে চাইছে এবং হিন্দু মেজরিটি আছে বলে, হিন্দু খাতরে মে হ্যায় বলে হঠাৎ করে হিন্দু জাগরণ করার চেষ্টা করছে, আসলে তার আধিপত্যবাদ হচ্ছে। সাম্বালে কি হলো? মন্দির মসজিদ ধর্ম নিয়ে যদি রাজনীতি হয়, সেটা চট্টগ্রামে হোক আর ইসলামাবাদী হোক, সেটা আফগানিস্তানে কান্দাহারই হোক বা মায়ানমারই হোক, কমিউনিস্ট হিসেবে, বামপন্থী হিসেবে আমাদের কোথায় বলতে হয়, প্রগতিশীল হিসেবে, যে ধর্মাশ্রিত রাজনীতি করবেন না,
তাতে যারা দুর্বল অংশ, যারা প্রান্তিক মানুষ, যারা সংখ্যালঘু, তাদের উপর অত্যাচার হয়। এখানে যখন আমরা সংখ্যালঘুর উপর অত্যাচারের কথা বলি, তাহলে কি মুসলমান প্রেম করছো? আচ্ছা, সংখ্যালঘু শব্দের কোনো ধর্ম নেই, তাহলে ইউরোপে আমাদের এশিয়া থেকে যারা গিয়েছে তারা সংখ্যালঘু, এথনিক সংখ্যালঘু, তার অধিকারের কথা বলতে হবে, মানবাধিকারের কথা বলতে হবে। বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘু, তার উপরে অত্যাচার হচ্ছে, বিরোধ হচ্ছে, তার বিরুদ্ধে বলতে হবে। তাই তোমাকে ধর্মনিরপেক্ষ এবং দেশ নিরপেক্ষ হতে হবে। তোমার হিংসা খারাপ, আমার হিংসা ভালো, এই রাজনীতি পরিত্যাগ করতে হবে। আবার দেখুন, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী জ্যোতি বসুকে সাংবাদিকের প্রশ্নের উত্তরে আমরা বলতে শুনেছি, সরকার চায় না তাই দাঙ্গা হয় না। শুনেছি তো। আবার জ্যোতি বসুর উত্তরসূরি আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে আমরা বলতে শুনিনি, এখানে কেউ দাঙ্গা করতে তার মাথা ভেঙে গুড়িয়ে দেব। কেন বলেছিলেন? এরা কেন এসব বলছেন? রাজনীতি তো এরাও করতেন, তাহলে এরা কেন সাম্প্রদায়িক রাজনীতি করতেন না? এরা 90% জনের অধিকার রক্ষার ভাবনা ভাবেন। এই রাজনীতিটা চালিয়ে যাচ্ছেন মীনাক্ষীরা, তাপসীনারা। ফলে সাধারণ জনগণ মনে প্রভাব ক্রমশ যেভাবেই হোক বামপন্থায় মানুষ আকৃষ্ট হচ্ছে। সংসদীয় রাজনীতিতে নির্বাচকদের ভয়ের প্রলোভন দেখিয়েও আর সহজেই ধরে রাখা যাচ্ছে না। বামেদের ভোট বাড়ছে। পশ্চিমবঙ্গের ইতিহাসে বিরল ঘটনা তাই ঘটছে। পশ্চিমবঙ্গে এর আগে কোনোদিন দুর্গাপুজোয় কোনো ক্লাবকে টাকা দিতে সরকারি বদান্যতা দেখেছেন? মনে করতে পারবেন না। বামেদের আন্দোলন যত বাড়বে ততই দক্ষিণপন্থী দলগুলি বাম আন্দোলনের ভয়ে, অর্থাৎ মানুষের সচেতনতা বাড়ার ভয়ে নানা রকম অফার মানুষের সামনে এনে গণতান্ত্রিক দেশ হলেও প্রজাবৎসল সাজার চেষ্টা করবে এবং মানুষকে বোঝাতে চাইবে সরকার কতটা হিন্দুদের ভালোবাসে। এতে যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের চরিত্র নষ্ট হয় তবুও করবে, কারণ মূলত মুসলিম ভোট ব্যাংক কিছুটা সরে গিয়ে হিন্দু ভোট ব্যাংক থেকে কিছুটা ফিরে পাওয়ার চেষ্টা যেমন থাকছে, পাশাপাশি বেকার যুবদের কাজ পাওয়ার ব্যবস্থা যে করতে চাইছে না, টাকার অপচয় করাটাকেও সামলে ওঠার একটা বন্দোবস্ত করা গেল। এমন দুটো ভাবনা একত্রিত করে সাম্প্রদায়িক রাজনীতি চালিয়ে যাওয়া। যে ভিডিওটা আপনারা দেখছেন সেটা মেদিনীপুর ডিএম অফিসে মীনাক্ষীদের সংগঠন ডিওয়াইএফ কর্মীদের নেতৃত্ব দিয়ে মীনাক্ষীদের ডেপুটেশন দিতে ডিএম অফিসে ঢুকতে বাধা পাওয়ার ছবি। একা মীনাক্ষীকে রুখতে 500 পুলিশ বাধা দিচ্ছে। এর মানে কি ভেজাল চালান চলবে? রাজ্যের মানুষ আর পুলিশ তাই চায় নাকি? বামেদের এসব আন্দোলনের চাপে পড়েই তৃণমূল বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি বেছে নিয়েছে। আমি আলোচনা শেষ করবার আগে আপনাদের দেখাবো এই অবস্থার থেকে মুক্তি লাভের উপায় খুঁজতে সিপিআইএম নেতা তাপসীনা আর কি বলছেন। না, ওকে দুর্গা বলে আরএসএস অভিভূত করেছিল, তুমি একটা জগন্নাথ দেবের মন্দির করো। আরে এত ছোটবেলা থেকে বাবা ঠাকুর দাদা 14 পুরুষ পুরীতে গিয়ে জগন্নাথ মন্দির দেখছেন, জগন্নাথ দেবের দর্শন করছেন। অসুবিধাটা কোথায় হচ্ছে? যতীন নাকি আমাদের বাধা দিয়েছে নাকি যে বাংলার মানুষ জগন্নাথ দেখতে আসতে পারবে না? আরে জগন্নাথ মন্দির না করে ওই দীঘার উপরে এমসের মতো একটা হাসপাতাল করতে পারতে, একটা সুপার স্পেশালিটি হাসপাতাল করতে পারতে। আর গোটা রাজ্যে আজকে 10টা বছর ধরে 12টা বছর ধরে গোটা রাজ্যকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়েছে। আমরা ঠিকই পশ্চিম বাংলা স্বাধীনতার জন্য গর্ব করি, মেদিনীপুর স্বাধীনতার জন্য গর্ব করি। এখানে বলেছে আমার নেতৃত্বরা, আরো বলবেন, ধ্রুব বলেছে, ক্ষুদিরাম, বিনয়, বাদল, দীনেশ, প্রীতিলতা, মাস্টারদা, সূর্য সেন, চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং, সুখদেব, রাজগুরুর এই দেশ স্বাধীনতা সংগ্রামের এক বিশাল ঐতিহ্য নিয়ে আমরা যুবরা লড়াই করছি। আর এই লড়াইটা আমাদের চলবে, লড়াইটা ধর্ম নিয়ে না, জাত নিয়ে না, লড়াইটা চলবে রুটি কাপড়া और মকান, শিক্ষা और রোজগার। আমার রুটি চাই, দুবেলা খেতে পাচ্ছে না, ছটফট করছে এই নন্দীগ্রামের মায়েরা, এই মেদিনীপুরের মায়েরা, তখন অবিভক্ত মেদিনীপুর ঝাড়গ্রামের মায়েরা, আমার নারায়ণগড়ের মায়েরা, আমার ঘাটালের মায়েরা, কেশপুরের মায়েরা রুগ্ন সন্তানকে কোলে নিয়ে ছেঁড়া কাপ ন্যাকড়া পরা একটা শাড়ি পরে অ্যালুমিনিয়ামের থালা নিয়ে 77 সালের আগে কলকাতার রাস্তাপথে ভিক্ষা করতেন। মা গো, এক মুঠা ভাত দিবি, একটু ফ্যান দিবি। উপর তালা থেকে 6 তলা বাড়ির জানালা খুলে দিয়ে রুটির টুকরোটা কলকাতার রাস্তায় ফেলে দেওয়া হতো।
সন্তানকে কোলে নিয়ে মা সেই রুটির টুকরোটা কুড়ে নিয়ে ধুলো ঝেড়ে দিয়ে এক টুকরো সন্তানের মুখে দিতেন, এক টুকরো নিজে খেতেন। বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার পরে কোন সিনেমার ডাইরেক্টর আর ওই ধরনের ছবি ক্যাপচার করতে পারেনি। নতুন শাড়ি কিনে রং লাগিয়ে ময়লা করতে হয়েছে, ছিঁড়তে হয়েছে, মিউজিয়াম থেকে অ্যালুমিনিয়ামের থালা আনতে হয়েছে। বামফ্রন্ট সরকার আসার পরে আমরা কাউকে রাজা করতে পারিনি। মানুষকে দুবেলা দুমুঠো ভাতের ব্যবস্থা করেছি, লজ্জা নিবারণের কাপড়ের ব্যবস্থা করেছি, লেখাপড়ার ব্যবস্থা করতে পেরেছি, এসএসসি করেছি, টেট করেছি, কাজের ব্যবস্থা করেছি। 34 বছরে একটা দাঙ্গা হয়নি। আমাদের মুখ্যমন্ত্রীরা বলেছিলেন এ রাজ্যে দাঙ্গা করতে এলে মাথা ভেঙে দেব। তৃণমূল ক্ষমতায় আসার পরে একের পর এক দাঙ্গা হয়েছে। আমরা শিল্প করেছি, কলকারখানা করেছি। এই মেছেদার উপর দিয়ে কলকাতা থেকে হলদিয়া হাজার হাজার যুবর পদযাত্রা হয়েছিল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স গড়ে তোলার জন্য। সেদিন দিল্লির সরকার বলেছিল অনুমোদন দেব না, আর আমরা পশ্চিম বাংলার যৌবন বলেছিলাম নাকে হ্যাঁ করাতে হবে। আমরা নাকে হ্যাঁ করিয়েছিলাম, আমরা পারি। আমরা যেমন সেদিন হলদিয়াতে নাকে হ্যাঁ করিয়ে পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স গড়ে তুলেছিলাম, আর পশ্চিম বাংলায় বামফ্রন্ট সরকারটা চলে যাওয়ার পরে হলদিয়াতে দেখবেন যান একটার পর একটা চিমনি থেকে ধোঁয়া ওড়া বন্ধ হয়ে গেছে। কারণ তৃণমূলের তোলাবাজির কাছে কোনো কারখানার মালিক সে আর মাথা তুলে দাঁড়াতে পারেনি, যার জন্য জিন্দালকে চলে যেতে হলো, যার জন্য টাটাকে চলে যেতে হলো। এরা শিল্প তাড়ুয়া শিল্প করতে চায় না, তাই এই সরকারকে বদলাতে হবে, আর বদলাবে যৌবন। আমরা পারি। সেদিন যেমন নাকে হ্যাঁ করেছি, আর পশ্চিম বাংলায় ওই কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত আমার বন্ধুরা যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে পথ হাঁটতে হাঁটতে, আরে কে মিডিয়া 1 ঘন্টা বসে আমার ইনসাফ যাত্রা নিয়ে, আমার ডিওয়াইফাই নিয়ে দেখালো কি না দেখালো আমার কিচ্ছু যায় আসে না। এ রাজ্যের একটা টেলিভিশনের সর্বোচ্চ টিআরপি হচ্ছে 29%। শামীমদা ঠিক বললাম না? আর আমাদের টিআরপিটা লাখো লাখো মানুষের কাছে 100%। ডিওয়াইফাই এর টিআরপিটা ওই টেলিভিশনের টিআরপির মতো হিসেব হয় না, আমাদের টিআরপিটা অনেক বেশি। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান। নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।